আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সন্ধ্যার খবরে। গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। তাৎক্ষণিকভাবে তাকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে, তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, চট্টগ্রামের চান্দগাঁও বোয়ালখালী এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসনে মনোনয়ন পেয়ে বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় সারওয়ার বাবলা সহ আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এরশাদুল্লাহ। তবে কে বা কারা তাকে গুলি করেছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। এরশাদুল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন। বিএনপি নেতারা বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের পর নতুন করে ঐকমত্যের কিছু নেই। এ নিয়ে কেউ অচলাবস্থা সৃষ্টি কিংবা পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তারা বলেন, ক্ষমতাকে যারা আরও প্রলম্বিত করতে চান তারা ভুলের মধ্যে রয়েছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। আলোচনায় বিএনপি নেতারা বলেন, রাজনীতিতে বিভাজন সৃষ্টির মধ্য দিয়ে অনেকে নির্বাচনকে বানচাল করতে চাইছে, যা সফল হবে না। তারা বলেন, অনেক ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন। সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। এদিকে চট্টগ্রাম 10 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজের নির্বাচনী এলাকায় গেলে নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান। এ সময় এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, কেউ নতুন করে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে তা জনগণ মানবে না। যতটুকু ঐক্যমত হয়েছে সনদ সই হয়ে গেছে, আবার নতুন করে আলাপ আলোচনার কোনো সুযোগ নাই। যেগুলো ঐক্যমতের বাইরে প্রত্যেক দলেরই অনেক কিছু আছে দাবি দেওয়া, যেটা ঐক্যমত আসেনি। কারণ ঐক্যমত হওয়া সব বিষয়ে সব দলের সম্ভব না। এটা তো আর বাকশাল না যে আমাকে সকলে একমত হইতে হবে। এখানে ঘোলাটে করার কোনো সুযোগ নাই, বিলম্বিত করার সুযোগ নাই, অচল অবস্থা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। যারা করতে চাইবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনি ভিত্তি তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, জামায়াত জোট করবে না, তবে সমঝোতার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বদল হতে পারে অনেক প্রার্থীর নাম। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিলেট থেকে সজল ছত্রের রিপোর্ট। দলের আমির নির্বাচিত হয়েছেন তৃতীয়বারের মতো। এরপরই নিজ এলাকা সিলেট সফর। স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 7:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির। জানান, এবারের নির্বাচনে জোট করছে না জামায়াত, তবে সমঝোতার ভিত্তিতে সব ইসলামী দলের ভোট এক বাক্সে আনতে বদল হতে পারে বিভিন্ন আসনের প্রার্থীর নাম। আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ।
ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তা না হলে দেশে বিশৃঙ্খলা হতে পারে দাবি করে ডাক্তার শফিকুর রহমান বলেন, পিআর পদ্ধতি ও গণভোট না হলে আগামী নির্বাচনের কোনো আইনি ভিত্তি থাকবে না। আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এই পিআরটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবে। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন জামায়াত আমির। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী, কথা প্রমাণ করতে পারেননি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ডাক্তার শফিকুর রহমানের সাথে ছিলেন জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বিএনপি জামায়াতের বাইরে এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ 9টি দল নিয়ে তৃতীয় জোট করতে চূড়ান্ত আলোচনা চালিয়ে যাচ্ছে দলগুলো। বুধবার দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বসে গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি এবং বাম ঘরানার রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চের 6টি দল। শুধু নির্বাচন নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই প্রাধান্য দিচ্ছে এই দলগুলো। আলোচনায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ দলগুলোর প্রতিনিধিরা। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, জুলাই সনদের ভার কোনা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিয়েছে। আমরা মনে করি যে এটা এই সরকারের কর্তব্য, যেহেতু তারা এই সংস্কারের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছেন, তাদেরকে এই সংস্কার সম্পূর্ণ করতে হবে। পুরো বাংলাদেশে আপনারা দেখবেন মারামারি, কাটাকাটি, এই যে রোড ব্লক, তারপরে হলো আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে। এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একীভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। অবশ্য সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তার দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি জানিয়েছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচনে দলের প্রার্থিতা ঘোষণা করা হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা না করতে পারলে গাজী সালাউদ্দিনের মতো লাশের সারি বাড়তে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। তাই সরকার এবং সব রাজনৈতিক দলকে আহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী আহতদের যে সুচিকিৎসার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের ছিল, তারা তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি বিধায় আমরা এখনো আমাদের লাশের সারি বাড়তেছে, মৃত্যুর সংখ্যা বাড়তেছে, আমাদের শহীদের সংখ্যা বাড়তেছে। সংবিধান বাইবেল বা কোরআন নয় যে তাকে পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধানের মৌলিক কাঠামো ঠিক রেখে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। যে প্রক্রিয়ায় সাবেক প্রধান বিচারপতি রায় দিয়েছেন, সেজন্য তার শাস্তি দাবি করেন তিনি। হাসান জাবেদের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানির 8ম দিনে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানের মৌলিক কাঠামোর একটি হচ্ছে গণতন্ত্র। কাজেই গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধান পরিবর্তন করা যেতেই পারে। আর গণতন্ত্রকে নস্যাৎ করতেই রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল।
গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক উন্মুক্ত আদালতে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে রায় দিয়েছিলেন, কিন্তু সংক্ষিপ্ত রায়ে তা বাদ দেওয়া হয়, যা আইন বহির্ভূত। আমি বলেছি যে আপনারা আপনার রায় পরিবর্তন করতে পারবেন সাবজেক্ট টু ল। সেই পরিবর্তনটা কিভাবে? যে আপনি রায় প্রোনাউন্স যেটা করলেন সেটা পরিবর্তন করার জন্য একটা রিভিউ করতে হবে। খায়রুল হক সাহেব সেই পথ না বেছে যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন, যেটা আইন তাকে অথরিটি দেয়নি। আরেক দিকে বলেছি এইটা দণ্ডবিধির 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ। 2011 সালের মে মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেই রায়ের বিরুদ্ধে 8 জন ব্যক্তি রিভিউ আবেদন করলে তা গ্রহণ করে আপিলের অনুমতি দেওয়া হয়। ইতোমধ্যে আপিলকারীরা তাদের বক্তব্য তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার তাদের বাকি বক্তব্য উপস্থাপন করবেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সিআরআই এর বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, তার বোন সাইমা ওয়াজেদ পুতুল সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 439 কোটি সন্দেহজনক লেনদেন, 36 কোটি টাকার কর ফাঁকি এবং ব্যবসায়ীদের থেকে চাপ দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে 15 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুপুরে সংবাদ ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, সমাজসেবা অধিদপ্তরের বৈধ নিবন্ধন ছাড়াই সিআরআই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছে বিগত সরকারের সময়। জয় ও পুতুল ছাড়া অভিযুক্তদের মধ্যে রাদওয়ান মুজিব ববি, নসরুল হামিদ পিপু এবং আহম মোস্তফা কামালও রয়েছেন। চাপ প্রয়োগ করে অনুদান গ্রহণের মাধ্যমে সিআরআই এর হিসাবে 23টি কোম্পানির নিকট থেকে 45 কোটি 35 লক্ষ 95 হাজার টাকা গ্রহণ করা হয়। 2013-14 করবর্ষ থেকে 2023-24 করবর্ষ পর্যন্ত মোট 100 কোটি 31 লক্ষ 40 হাজার 486 টাকা অবৈধভাবে আয় করা হয়। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। মারা যাওয়াদের মধ্যে ঢাকাতে 8 জন, বাকিদের 1 জন বরিশাল বিভাগের, আরেকজন মারা গেছে খুলনা বিভাগে। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় তারা মারা যায়। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে 1069 জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগে 128 জন, চট্টগ্রাম বিভাগে 99 জন, ঢাকা বিভাগ সিটি কর্পোরেশনের বাইরে 219 জন। এছাড়াও রাজশাহী বিভাগে 34 জন নতুন রোগী ভর্তি রয়েছে। এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 74,992 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা গেছেন 302 জন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমানে ত্রুটি ছিল না, উড্ডয়নের পর পাইলটের ভুল ছিল বলে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সভায় এমন তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জননিরাপত্তার জন্য ঢাকার বাইরে সব ধরনের প্রশিক্ষণ বিমান চালানোর সিদ্ধান্ত হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গত 21 জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে আছড়ে পড়া বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জানাতে এই ব্রিফিং, যেখানে প্রেস সচিব বলেন, ট্রেনিংয়ের সময় পাইলটের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো তদন্ত কমিটি 150 জনের সঙ্গে কথা বলে 168টি তথ্য বিশ্লেষণ করেছে। তদন্ত কমিটির দেয়া সুপারিশের আলোকে এবছর থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য ঢাকার বাইরের এয়ারফিল্ডগুলোতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয়, এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয়। এবং
এটাকে জরুরি ভিত্তিতে করার জন্য বলা হয়েছে। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মিছিল সভা সমাবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে। সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের। এখানে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। ভারতে বসে শেখ হাসিনা কি নির্দেশ দিচ্ছেন সেগুলো নজরদারি করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। নিয়ামুল্লাহ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের ঘটনার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন নভেম্বরের মাঝামাঝি সময় আসবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। রাজধানী সচিবালয়ে আয়োজিত তদন্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানিয়েছেন। এই ঘটনায় তুরস্কের তদন্ত প্রতিবেদনও একই সময়ে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, বিমান বাহিনীও নিজেদের মতো তদন্ত করছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাবার আগে কিছুই বলা যাচ্ছে না। কার্গো ভিলেজে রাখা অস্ত্র চুরি যাবার বিষয়ে তিনি বলেন, প্রায় সকল মালামালি আগুনে পুড়ে গেছে, তাই কোনো কিছু পাওয়া না গেলেই সেটি যে চুরি হয়েছে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তুরস্ক থেকে একটা টিম এসেছিলেন, তারা পুরা ঢাকা বিমানবন্দরের ফায়ার ইনসিডেন্ট তারা তদন্ত করেছে। এটা আমরা আশা করছি আগামী 15-20 দিনের মধ্যে আমরা এটা জানাতে পারবো। কেপিআইগুলোতে যাতে এই ধরনের ইনসিডেন্ট রোকা যায় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। ঝিনাইদহ 1 সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর নির্বাচনের আগে নিজ পদ থেকে সরে দাঁড়াবেন বলেও জানিয়েছেন তিনি। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। একীভূতকরণের তালিকায় থাকা শরিয়া ভিত্তিক দুর্বল 5টি ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসক নিয়োগ করল বাংলাদেশ ব্যাংক। বোর্ড বাতিল হলেও গ্রাহক সেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। গভর্নর বলেন, বুধবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একীভূতকরণের পর সরকারি ব্যাংক হলেও তা বেসরকারি ব্যাংকের মতোই পরিচালিত হবে, তবে পুরো প্রক্রিয়া শেষ হতে 1 থেকে 2 বছর সময় লাগবে। নতুন এই ব্যাংকের মূলধন হবে 35,000 কোটি টাকা, যা বর্তমানে দেশের অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি। শেয়ার হোল্ডারদের ইকুইটির মূল্য নেগেটিভ হওয়ায় তাদের শেয়ার ভ্যালু শূন্য বিবেচিত হবে। তবে এই মাসের শেষ থেকেই আমানতকারীরা টাকা পেতে পারেন বলেও জানিয়েছেন গভর্নর। ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব। সেই একীভূত প্রক্রিয়াটা হয়তো 1 বছর লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। যাই লাগুক, সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যেটা যেন দ্রুততার সাথে এই একীভূতকরণটাও সম্পূর্ণ হয়। যখন মার্জার হয়ে যাবে তখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিতে পারবো, সরকার থেকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে, এবং সেই টাকা তখন আমাদের যে 75 লাখ এখানে ডিপোজিটার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। বাংলাদেশের দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজ শেষে আর দলের সাথে দেখা যাবে না এই কোচকে। সালাউদ্দিনের এই সিদ্ধান্ত ব্যক্তিগত হতে পারে বলে মন্তব্য বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের। এদিকে আশরাফুলের নতুন ভূমিকা নিয়ে আশাবাদী সাবেক এই অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। বুধবার সকালে পদত্যাগের আনুষ্ঠানিকতা স্বার্থেই বিসিবিতে উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। 4 ঘণ্টা পর বিসিবি ত্যাগ করেন তিনি। সশরীরে পদত্যাগপত্র জমা না দিলেও বিসিবি সভাপতির নিকট আগেই ইমেলে নিজের সিদ্ধান্ত জানান মোহাম্মদ সালাউদ্দিন। গণমাধ্যমের মুখোমুখি না হলেও জানা গেছে দায়িত্বটার উপভোগ করছেন না বলেই এই সিদ্ধান্ত এই কোচের। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত মতামত আছে। নিঃসন্দেহে সালাউদ্দিন অবশ্যই একজন ভালো কোচ ছিলেন, এখনও আছেন। সামহাও হয়তো তার পার্সোনাল কোনো রিজনের কারণে হয়তো উনি রিজাইন দিয়ে থাকতে পারেন, বাট তারপর আমি বলবো এটা পার্সোনাল মতামত। যখন একটা মানুষ কোচ বলেন বা যে কোনো একজন মানুষ যখন চাকরি করতে যায় তার পার্সোনাল ওপিনিয়নে চিন্তা করে তো সে যায়, তো তার নিজস্ব ব্যক্তিগত মতামত থাকে যে আমি করবো কি, কন্টিনিউ করবো কি করবো না, বাট আমি আসলে এই ব্যাপারটা জানি না।
আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের পর পদত্যাগ করলেন সালাউদ্দিন। তবে আশরাফুলকে নিয়োগ দেওয়া নিয়ে সালাউদ্দিনের পদত্যাগের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন খালেদ মাসুদ। দেশের প্রথম তারকা ক্রিকেটারের নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী পরিচালক। তো আমি শিওর যে আশরাফুল ভালো কিছু করবে, বিকজ লম্বা সময় ধরে ক্রিকেট খেলেছে এবং ক্রিকেট কোচিং লেভেল কোর্স করেছে, লেভেল 3 পর্যন্ত করেছে, টাফ টাইম পার করেছে। এই কয়েকদিন আগে বরিশাল টিমের সাথে কাজ করছে, সেখানে কিন্তু সব ম্যাচগুলো হারছে বেশিরভাগ। তো এই যে সব কিছু সমন্বয়ে আপনি যখন ব্যাকফুট থেকে যখন আবার আসবেন, আমার মনে হয় যে ভালো কিছু আমি আশা করি। 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ঠিক 1 বছরের মাথায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ক্লাবগুলোর বর্জনের হুমকি সত্ত্বেও প্রথম বিভাগ ক্রিকেট লিগের দলবদল শুরু হয়েছে আজ দলবদলে অংশ নিয়েছে 9টি ক্লাব। মোট 47 জন খেলোয়াড়ের নিবন্ধন হয়েছে আজ। প্রথম দিনের দলবদলে 7 জন খেলোয়াড় দলে ভেড়িয়েছে বিকেএসপি। 7 জন খেলোয়াড় নিবন্ধন করেছে ওল্ড ডিওএইচএস। সর্বোচ্চ 13 জন খেলোয়াড় নিবন্ধন করিয়েছে উত্তরা ক্রিকেট ক্লাব। দ্বিতীয় সর্বোচ্চ 10টি খেলোয়াড় নিয়েছে শাইনপুকুর। ওপেনিংয়ে চমক রেখে অ্যাশেজে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথমবার ডাক পেয়েছেন 31 বছর বয়সী ওপেনার জ্যাক ওয়েদারল্ড। এই উদ্বোধনী ব্যাটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে ওপেনিং জুটির বিকল্প হিসেবে। শেফিল্ড শিল্ডে 18 ইনিংসে 50 গড়ে 906 রান করে দলে জায়গা করে নিলেন তিনি। ফিরছেন মানার্স লাবুশানে। 15 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি উদীয়মান ওপেনার স্যাম কনস্টাস, ম্যাচ রেনেশ এবং মিচেল মার্শের। পিঠের ইনজুরি কারণে 21 নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের। এই ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকবেন স্টিভেন স্মিথ। ভারসাম্য রেখেই দল সাজানো হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। এই ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।